আলহামদুলিল্লাহ ভালো আছে। 1 বছরেও নতুন ভাব বিদ্যমান। এদিকে ইয়ানা ভ্রুকুসকে তাকিয়ে আছে তাদের দিকে, চেনার চেষ্টা করছে দানিশকে। দানিশও কথার ফাঁকে তাকালো ইয়ানার দিকে, চোখ ছোট ছোট করে আবার রিফাতের দিকে তাকিয়ে বলল, আমি যদি ভুল না হই এটা ইয়ানা, রাইট? রিফাত মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। দানিশ অবাক কণ্ঠে বলল, কত বড় হয়ে গেছি ইয়ানা। আমি ওকে অনেক ছোটবেলায় দেখেছিলাম। তুমি আমাকে চিনবে না, কিন্তু আমি তোমাকে চিনি। রিফাতের বন্ধু আমি, দানিশ। নাম তো শোনাই হোগা। ইয়ানার পাশে চেয়ার টেনে বসে আবারও বলল। ইয়ানা ফিক করে হেসে দেয়। 4 বছর পর রিফাত এই প্রথম ইয়ানার হাসি দেখল। মেয়েটা হাসলে এখনো তার এক গালে টোল পড়ে। রিফাত এক ঢোক চেপে দৃষ্টি ঘোরালো। ইয়ানা হাসি বজায় রেখেই বলল, না, নাম তো শুনিনি, কিন্তু এখন শুনলাম। কেমন আছো দা ভাই? ইয়ানার মিষ্টি কথা শুনে দানিশ খুশি হলো। মনে পড়ল মেয়েটা ছোটবেলা থেকে প্রাণোজ্জ্বল, চঞ্চল, মিষ্টি ভাষী। এদিকে ইয়ানার মুখে তুমি ডাক শুনে রিফাত আবারও তাকালো তার দিকে। কি সুন্দর মন মাতিয়ে কথা বলছে দানিশের সাথে। স্মৃতিতে আটকালো ছোটবেলায় ইয়ানা তাকে তুমি সম্বোধনের কথা। আগের ইয়ানা আর এখনকার ইয়ানার মাঝে বেশ কিছু পার্থক্য খুঁজে পেল রিফাত। কথার মধ্যে দানিশ রিফাতের দিকে তাকিয়ে বলে, কি রে, কি এত ভাবছিস? বস। রিফাত থমথমে খেয়ে গেল। গলা কেশে দানিশের পাশের চেয়ারে বসল। দানিশ রিফাতের দিকে তাকাতে চোখ গেল তার কাঁধের দিকে। 4 আঙ্গুলের নখ চিহ্ন স্পষ্ট। দানিশ ব্রুকুসকে অবুজের মতো বলে উঠল, রিফাত, এটা কিসের দাগ? দেখে তো মনে হচ্ছে কেউ আঁচড় দিয়েছে। ব্যাস, কথাটা বলা দেরি ছিল, কিন্তু রিফাতের কাশি উঠতে নয়। দ্রুততার সাথে শার্ট টেনে কাঁধ ঢাকার চেষ্টা করল। এদিকে ইয়ানার হেসকি ওঠা শুরু হলো। লজ্জা আর অস্বস্তি মুড়িয়ে ফেলেছে তাকে। দানিশ দুজনের অবস্থা দেখে জোর আওয়াজে হেসে ফেলল। দুজনকেই পানির গ্লাস এগিয়ে দিল। রিফাত পানি শেষ করে বলে, আসলে দানিশ রিফাতকে আর বলতে না দিয়ে মিটিমিটি হাসি দিয়ে বলে, থাক থাক, এক্সপ্লেন করা লাগবে না। বুঝি আমিও যে এক বিবাহিত পুরুষ। রিফাত কটমট দৃষ্টি নিয়ে তাকালো ইয়ানার দিকে। বেচারি ইয়ানা কি করবে, সে তো নিজের বিড়ার বেড়া জালে আবদ্ধ। কোন রকম নিজের হেসকি থামিয়ে মাথা নোয়ালো মেয়েটা। দানিশের কথা শুনে ইয়ানার কান থেকে গরম ধোঁয়া বের হচ্ছে। লালিমা আভায় গাল দুটো টকটকে হয়ে গেছে। তোরই বউ, এইভাবে তাকাস না মেয়েটার দিকে। দেখ, লজ্জায় একেবারে মেয়েটা। আমি যাই। আর হ্যাঁ, বিল পে করার দুঃসাহসিকতা করবি না। দানিশ উঠিয়ে চলে গেল। এখন এই দুই মানব মানবীর পাশে স্থায়ী থাকা আর ঠিক নয় বলে মনে করছে সে। রিফাত আর ইয়ানার বিয়ের বিষয়টা কাছের মানুষ ছাড়া সেরকম কেউ জানে না বলেই চলে। তাই তো এই 4 বছরে অগণিত বিবাহের প্রস্তাব এসেছে ইয়ানার জন্য। বউ শব্দটি শুনে ইয়ানা কেঁপে উঠল। সংগোপনে সৃষ্টি হলেও ঝড়ো বাতাস। চোখ তুলে রিফাতের দিকে তাকালো বটে, কিন্তু লোকটার ভাবভঙ্গিমা স্পষ্ট হলো না। অবশেষে খাওয়া দাওয়া শেষে রিফাত ইয়ানার দিকে একটা ঔষধ দিয়ে বলল সেটা খেয়ে নিতে। ওষুধ খাওয়ার পরে দানিশের কাছ থেকে বিদায় নিয়ে তারা বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। স্বামী স্ত্রীর সম্পর্ক সৃষ্টিকর্তার রচিত সবচেয়ে সুন্দর সম্পর্ক। এই সম্পর্কে মিশ্রিত আছে আবেগ, বিশ্বাস, সম্মান, রাগ, অভিমান, অনুরাগ, স্নেহ আর অগাধ ভালোবাসা। এক অদৃশ্য সুতোর সাথে বেঁধে যায় দুটি মন। একে অপরের পরিপূরক হয়ে ওঠে অচেনা দুই মানব মানবী। কবুল বলার সাথে সাথে একে অন্যের প্রতি তৈরি হয় নাম না জানা টান অনুভব। শীতল স্রোতের মধ্যে ভাসতে থাকে দুই হৃদয়। মন দেহ মিলে হাতে হাত রেখে তারা পাড়ি জমায় জীবন মৃত্যুর মিলিত স্থানের দিকে। ইয়ানা আর রিফাত এই সম্পর্কের মোড় কোন দিকে নেবে তা এখনও ধাঁধা হয়ে রয়েছে। দুজন যতই দূরত্ব বজায় রাখতে চায়, প্রকৃতি যেন তাদের আরো বেশি কাছাকাছি নিয়ে আসে। ভিজে চুলে পিঠ মেরে দিয়ে মাথায় ওড়না পেঁচালো, তারপর ড্রয়িং রুমে এসে হাজির হলো ইয়ানা। পায়ে ব্যথা আগের তুলনায় অনেক ভালো। বেশি হাঁটলে ব্যথা বাড়বে, তাই আজ কলেজ থেকে অবসর নিয়েছে সে। আজ সারাদিন প্রায় রুমেই কাটিয়েছে। মিশি আর ফিনের সাথে মেতেছিল সর্বক্ষণ। ফোনে ঘণ্টাখানেক কথাও হয়েছে আতিকার সাথে। কাল তাদের বাড়ি ফিরতে প্রায় বিকেল পেরিয়ে গিয়েছিল। বাড়ি এসে তাদের কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি। উপরন্তু সবাই খুশি হয়েছে তাদের একসাথে দেখে।
বিষাদ মেঘ উপে যাচ্ছে বলে ধারণা করছে সবাই। এই ধারণা নিয়ে মিসেস আশফিয়া আর ইয়াসমিন বেগম ইনিয়ার মাথা খেয়ে ফেলেছে। কেমন ঘুরে কেমন কাটলো সারাটা দিন, আরো কত কি। ইয়ানা সহজে মিথ্যে বলতে পারে না, মিথ্যে বললে সে কেমন তুতলিয়ে যায়। কিন্তু কাল নিজের আন্টিমা আর নিজের মাকে খুবই সুন্দর করে মিথ্যের গল্প শোনালো। না চাইতো রিফাতের কথা সে মানল। সে বলেনি তার ব্যথার কথা, সে চায়নি অযথা সবাই চিন্তা করুক তাকে নিয়ে। কিন্তু ইয়ানার এই ছোট্ট মিথ্যের পেছনে পরিবারের সবার মনের মধ্যে তৈরি হয়েছে অশেষ আশা। সম্পর্কে উন্নতি হচ্ছে, ক্লেশ কমছে, ভালোবাসাও বাড়বে। দুপুরে সবাই একসাথে খাবে। ইতিমধ্যে ডাইনিং টেবিলে চেয়ার দখল করেছে দাদু মিস্টার আফতাব আলিয়া। ইয়ানা চেয়ার টেনে বসতে নিলে তার আগেই দাদু বলে ওঠে, ইনু যাও তো, মামুনি রিফাত আর আহিলকে ডেকে আনো তো, তারপর একসাথে খাবো। ইয়ানা ক্লেশ হয়ে পড়ে গেল। দাদুর মুখের ওপর না বলার সাহস কারণেই বললেই চলে, কিন্তু তার প্রতিজ্ঞা সেটা কোনোভাবেই ধুলোয় মিশিয়ে দিতে পারবে না সে। ফোন দিয়ে আটল, দরজায় টোকা দিয়ে বাহির থেকেই ডেকে চলে আসবে, কিন্তু রুমে পা দেবে না, কোনোভাবেই নয়। 2-3 বার টোকা দেওয়ার পর দরজা আপনা আপনি খুলে গেল। ইয়ানা দরজা খুলে বাহিরে থেকেই চোখ বোলালো রুমের ভেতর। চোখ গেল ব্যালকনির দিকে। আহিল ভাইকে পুরো দেখা যাচ্ছে, পাশে অবস্থিত রিফাতের অবয়ব বোঝা যাচ্ছে শুধুমাত্র। ইয়ানা এবার দরজায় জোরে 2বার থাপা বসালো, জোর গলায় বলল, আহিল ভাই দাদু আমাদের ডাকছে, নিচে আসুন তাড়াতাড়ি। ইয়ানার আওয়াজ পেয়ে আহিল উকি দিল। বিস্তার হেসে রিফাতের শার্ট ধরে টান দিল। রিফাত হাতে থাকা সিগারেট শেষ করে আহিলের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে ফেলল। ছেলেটা কেমন মিসকে মিসকে হাসে। এই হাসির কারণ রিফাতের উপলব্ধি হচ্ছে না। রিফাত ইয়ানাকে স্পষ্ট দেখতে পাচ্ছে বারান্দা দিয়ে, কিন্তু মেয়েটা তাকে দেখতে পাচ্ছে কিনা সেটা বোঝা যাচ্ছে না। হলুদ রঙের সালোয়ার কামিজ পরেছে মেয়েটা, মাথায় ওড়না চাপানো সুন্দর করে। ভিজে কিছু অবাধ্য চুল মুখের সামনে এসে পড়েছে। গোল গোল চোখে তাকিয়ে আছে সে বারান্দার দিকে। মেয়েটাকে দেখলেই আজকাল কেমন যেন বিব্রত বোধ হয়। সেই জন্মকাল দিয়ে মেয়েটাকে দেখে আসছে সে। ছোটবেলায় কোলে নিয়ে কতই না ঘুরেছে মেয়েটাকে নিয়ে, কিন্তু এখন তার দিকে তাকালে এমন অদ্ভুত অনুভূতি হওয়ার কোনো মানেই হয় না। চোখ ফেরালো রিফাত। আহিল ইয়ানার সামনে এসে সমস্ত দাঁত বের করে বলল, আমি যাই, তুমি ওর সাথে আসো কেমন। ইয়ানা থম মেরে রইল। ইতিমধ্যে পিছে পিছে রিফাতও বেরিয়ে এলো। ইয়ানার দিকে না তাকিয়ে হাঁটা শুরু করলো। গম্ভীর গলায় জিজ্ঞাসা করলো, পায়ে ব্যথা আছে? না মানে অল্প। খাওয়া দাওয়ার মাঝে দাদু আহিলকে জিজ্ঞাসা করলো, চিরকুমার থাকার ইচ্ছা আছে নাকি? বিয়ের বয়স তো পেরিয়ে যাচ্ছে, বিয়েটা করে নাও এবার। আমার কাছে কটা মেয়েদের নম্বর আছে, সবাই সুন্দরী, উচ্চশিক্ষিত, মানাবে তোমার সাথে, কি বলো? টেবিলে বসে থাকা প্রত্যেকটা মানুষের ঠোঁটে হাসির রেখা। আহিলের খাবার গলায় আটকে পড়েছে। বেচারার অবস্থা শোচনীয়। নার্ভাস হাসি দিয়ে দাদুর দিকে তাকিয়ে বলল, আসলে এখনো বিয়ে নিয়ে কিছু ভাবিনি দাদু। তার কখন ভাববে? মাথার চুলে পাকন ধরলে তারপর? আমাদের রিফাতকে দেখো, সময় মতো বিয়ে দিয়েছি, এতদিন ছিল না তাই বাচ্চার বাবা হতে পারেনি, এবার নিশ্চয়ই হয়ে যাবে। আর তুমি ওর বন্ধু হয়ে এখনো অবিবাহিত? ইয়ানার কাশি উঠে গেল দাদুর কথা শুনে। গাল লাল হয়ে গেছে তার। ইয়াসমিন বেগমের দিকে তাকাতেও লজ্জা করছে। রিফাত জল শক্ত করে চেপে ধরে বসে রইল। রাগে অগ্নিশর্মা হয়ে উঠেছে সে। আহিল গুগলি চোখে তাকিয়ে রইল রিফাতের পানে। বুঝেছে বন্ধুর অবস্থা চরম লেভেল পার করছে। মিস্টার আফতাব ছেলের দিকে তাকিয়ে দেখল। মুখশ্রী হাব ভাব দেখে মিস্টার আফতাবের বুঝতে বাকি রইল না ছেলের মনে এখন কি চলছে। রেগে আছে, তবে প্রকাশ করতে পারছে না। তারপর ইব্রাহিম সাহেবের দিকে মুখ তুলে বলল, আব্বু থাক না এসব, এখনই এগুলো নিয়ে ভাবার সময় নয়। পরিস্থিতি কিছুটা শান্ত হলো। খাওয়া শেষ করে ইয়ানা চেয়ার থেকে উঠতে যাবে তার আগে ইব্রাহিম সাহেব বলল, ইনু তোমার কাপড় আর প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নেবে? অবাক হয়ে প্রশ্ন করলো ইয়ানা। কেন দাদু? কারণ আজ থেকে তুমি রিফাতের রুমে শিফট হবে। স্কলারশিপ পেয়েছে রিফাত। ব্রাইট স্টুডেন্ট হওয়ার সুবাদে বিদেশ গিয়ে উচ্চশিক্ষা লাভ করে দক্ষ হার্ট সার্জন হয়ে ওঠার অবসর পাচ্ছে সে। এ যেন এক সুবর্ণ অনুকূল। বেলাকাল থেকেই তার স্বপ্ন যে ডক্টর হবে।
চিকিৎসা করবে, অসুস্থ মানুষদের নিজের দক্ষতার দ্বারা সুস্থ করে তুলবে। বলা চলে এই স্বপ্ন তার মায়ের, তার মৃত মাতৃত্বের বায়না। সাদা অ্যাপ্রন গায়ে জড়ানো, গলায় স্টেথোস্কোপ ঝুলানো রিফাতকে নিজের চক্ষুদ্বয়ের সামনে দেখতে চেয়েছিলেন তিনি, কিন্তু সৃষ্টিকর্তা হয়তো অন্য কিছু ভেবে রেখেছিলেন। 8 বছর বয়সী রিফাতকে রেখেই তাকে পাড়ি জমাতে হয়েছিল না ফেরার দেশে। এই সুযোগ রিফাত কোনোভাবেই হাতছাড়া করবে না, কোনো মূল্যে না। বাড়ির সকলে এ বিষয়ে ভীষণ খুশি। মিস্টার আফতাব ছেলের মতে এবং পাশে সর্বদা প্রস্তুত ছিলেন। ছেলে তার দক্ষতাপূর্ণ, বুঝদার। ছেলের প্রতি রয়েছে তার অগাধ ভালোবাসা। বাড়িতে ছেয়ে গেছে খুশির আমেজ, বিরাজ করছে আনন্দ। ইব্রাহিম সাহেব নাতির খুশিতে আত্মহারা হলেন, হাত তুলে উন্নতি কামনা করলেন তার প্রাণপ্রিয় নাতিটার জন্য। কিন্তু সাথেই তার মনের মধ্যে বয়ে চলেছে এক ঝড়। চাপা উত্তেজনায় ভারী হয়েছে মাথা। নাতি তার সুদর্শন যুবক, আদর্শ ব্যক্তিত্বের অধিকারী, দক্ষতায় পরিপূর্ণ, কিন্তু হৃদয় সেটা তো বেসামাল। তার প্রাপ্তবয়সী যুবক নাতিটার বেসামাল হৃদয় যদি পিছলে পড়ে কোনো বিদেশি রমণীর মোহে, যদি আটকা পড়ে সাদা চামড়ায় মোড়ানো কোনো এক তরুণীর প্রতি। এই ভাবনা চিন্তার মধ্যে অসম্ভবের চিহ্ন খুঁজে পাচ্ছে না ইব্রাহিম সাহেব। যুবক বয়সে হৃদয় কতটা পিচ্ছিল হয় সেটার সম্বন্ধে ভালোই জ্ঞান রাখেন তিনি। যদিও রিফাত এ ধরনের ছেলে নয়, তারপরেও হয়তো থাকেই তার বংশের প্রথম বংশধর, বংশের বাদী রিফাত। তাকে নিয়ে কোনো ধরনের অপেক্ষা তিনি কোনো সময় বরদাস্ত করেননি। এত বছর ধরে প্রতিষ্ঠিত করা তার মান সম্মানের পাহাড় তিনি কোনোভাবেই ভেঙে চুরে গুড়িয়ে দিতে পারবেন না। তার বংশমর্যাদায় কাউকে হস্তক্ষেপ করতে দিবেন না, অসম্মান হতে দেবেন না তার সম্মানকে। এইসব ভয়ঙ্কর ধরনের ধারণার মাধ্যমে ইব্রাহিম সাহেব নিলেন এক কঠিন সিদ্ধান্ত। তার সিদ্ধান্ত অটল অনর। তার সিদ্ধান্তকে শীর্ষে স্থান দিয়ে ডাক করলেন মিস্টার আফতাবকে। বাবার ডাকে সাড়া দিয়ে হন্তদন্ত হয়ে প্রবেশ করলেন তার রুমে। ইব্রাহিম সাহেব ছেলের দিকে এক পলক তাকিয়ে রকিং চেয়ারে নিজের আসন গ্রহণ করলেন মিস্টার আফতাবকে। ইশারায় বললেন তার সামনে বসতে। বাবার গম্ভীর ভাব উপেক্ষা করতে পারলেন না মিস্টার আফতাব। ভ্রু কুঁচকালেন, ভাবলেন, অতঃপর আসন গ্রহণ করলেন। কিছু বলবে আব্বা? বিশেষ কোনো কথা কিছু? অত্যাধিক নর্মতার সাথে কথাটা বলে উঠলেন আফতাব মিয়া। তারা দুই ভাই বাবার মুখমণ্ডল দেখে কিভাবে যেন বুঝে যায় তার বাবা এখন কেমন মেজাজে আছেন। ইব্রাহিম সাহেব কিছু মুহূর্ত চুপ থেকে বললেন, আচ্ছা আফতাব, আমার সিদ্ধান্ত কি কোনোদিন তোমাদের জীবনে খারাপ প্রভাব ফেলেছে? হতভম্ব হলো, বিমূঢ় হলো মিস্টার আফতাব। বিভ্রান্তকর পরিস্থিতিতে পড়লেন তিনি। হুট করে বাবার এমন কথা শুনে কিছুটা অবাক হলেন। নর্ম শান্ত কণ্ঠে বললেন, না আব্বা, এমনটা কোনোদিন হয়নি। তোমার সিদ্ধান্ত সবসময় সঠিক হয়েছে। এতে আমরা দুই ভাই কেউ কোনোদিন নাকচ করতে পারবো না। সন্তুষ্ট প্রভাবিত হলেন ছেলের কথা শুনে। তিনি হয়তো এরকম উত্তর আশা করেছিলেন। তার দু ছেলে আদর্শবাদী, বয়স বেড়েছে, তারও ছেলে মেয়ের বাবা হয়েছে, কিন্তু মিস্টার ইব্রাহিমের কথা কোনোদিন না এর কাতারে ফেলেননি। রুদ্ধ দীর্ঘশ্বাস ছাড়লেন, ইরশাদ করলেন, আমার দুই ছেলে, তুই রত্ন, আর তাদের দুই ছেলে আমার দুই কাঁধ। আমার দুই ছেলে দুই রত্ন, আর তাদের দুই ছেলে আমার দুই কাঁধ। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তটা অবশ্য রিফাতের উদ্দেশ্যে। শুনলাম তার বিদেশ যাওয়ার বিমানের টিকিট নাকি কালকের। আমি আমার দাদুভাইকে নিয়ে গর্বিত। 26 বছর বয়সী একটা প্রাপ্তবয়স্ক পুরুষ আমার দাদুভাই। সাথে দিনকাল খুব একটা ভালো নয়। দুনিয়া দেখেছি আমি। মাথার চুল তো আর এমনি এমনি পাকেনি। কেমন সিদ্ধান্ত আব্বা? ইনু মামুনির সাথে রিফাতের বিয়ে। আশা করি আমার এই সিদ্ধান্তে তোমার অমত হবে না। আমি কিছু ভেবেচিন্তেই সিদ্ধান্তটা নিয়েছি। আমি চাই দাদুভাই বিয়েটা সেরে তারপর বিদেশ যাক। একটা পিছুটান কারোর অপেক্ষা যেন আমার দাদুভাইকে দেশমুখী করে রাখুক। মিস্টার আফতাব চমকিত হলেন বাবার নেওয়া এরকম হঠাৎ সিদ্ধান্ত। তাকে অবাকের চরম পর্যায়ে নিয়ে গেল। কিয়ৎক্ষণের জন্য রিফাতের মুখশ্রী চোখের সামনে ভেসে উঠল। ছেলেদের গুরু গম্ভীর, অল্পভাষী। রাগ যেহেতু তার নাকের ডগায়, তাই নিজের জীবনে কাউকে হস্তক্ষেপ করার সুযোগ দেয়নি কখনো। সেটা যে কেউই হোক না কেন। অবশ্য কারো হস্তক্ষেপের প্রয়োজন হয়নি, কারণ রিফাত খুবই গোছানো এক ছেলে। গুণ পেয়েছে তার দাদুর মতো। সেই ছেলেটাও নিজের সিদ্ধান্তকে সবসময় গুরুত্ব দিয়ে এসেছে। পরিবেশ শান্ত দেখাচ্ছে যেমনটা ঝড়ের পূর্বে প্রকৃতি দেওয়া ঠিক তেমনই। ঠাউর করতে পারল না বাবার হঠাৎ নেওয়া সিদ্ধান্তের
কোনো ভিত্তিযোগ্য কারণ খুঁজে পেল না মিস্টার আফতাব। তিনি জানেন তার বাবার না শব্দটি শোনার অভ্যাস নেই। তারা সিদ্ধান্তে সবসময় মঞ্জুরি পোষণ করুক, এটাই তিনি সবসময় চান। তার উপর ইয়ানা মেয়েটার বয়স সবে মাত্র 16। রিফাতের থেকে হাতে গুনে 10 বছরের ছোট সে। এটা কোনো বিবাহযোগ্য মেয়ের বয়স নয়। তার উপর রিফাত সে কখনোই মানবে না এই ফয়সালা। একটা আদর্শ বাবা হিসেবে রিফাতের না বলার কারণও তিনি জানেন। মিস্টার আফতাব চিন্তিত মুখে বলল, কিন্তু আব্বা, ইয়ানা এখন অনেক ছোট। তার উপর রিফাতকে তো তুমি চেনো, ও কখনোই মানবে না। আর ওর উপর চাপানোর সিদ্ধান্ত সে কখনোই মেনে নেয়নি। তার চক্ষু প্রমাণ তো তুমি দেখেছ। আশফিয়ার করুণ চেহারার আরশি আমার ইয়ানার মায়াবী মুখশ্রী হোক, সেটা আমি চাই না। ইব্রাহিম সাহেবের কণ্ঠ এবার দৃঢ় হলো। তোমার মা যখন আমায় বিয়ে করে তখন তার বয়স ছিল মাত্র 14। তাই বয়সের কথা মাটি চাপা দাও। আর দাদুভাইকে আমি দেখে নেব। তুমি মাসুদকে বলো কাল সন্ধ্যার আগে চলে আসতে। দাদুভাই ঘর ছাড়ার আগেই বিবাহ সম্পূর্ণ করব। ইয়াসমিনকে আমার সিদ্ধান্ত জানিয়ে দিও। সে দ্বিমত পোষণ করবে না আমার বিশ্বাস। মুখমণ্ডলের রাগের ছাপ স্পষ্ট। শুভ্র রাঙা চেহারায় আমাবস্যার প্রলেপ, চোখ রক্তবর্ণ। এক লৌহ মানবের পরিণত হয়েছে রিফাত। দুহাত মুঠি বন্ধ, চোয়াল শক্ত, ক্রুদ্ধ দৃষ্টি সীমাবদ্ধ কার্নিশে ভাঙা কাচের দিকে। একটু আগে কাচের টেবিলটায় সজোরে লাথি মেরে ভেঙে ফেলেছে সে। রাগে থরথর করে কাঁপছে। রুমটা যেন এক ঘূর্ণিঝড় বয়ে গেছে কিছুক্ষণ আগে। মিস্টার আফতাব দরজার কাছে দাঁড়িয়ে ছেলের এই দৃশ্য দেখে চলেছে অনিমেষ দৃষ্টিতে। এটা তো হওয়ারই ছিল। ইব্রাহিম সাহেবের সিদ্ধান্তে রিফাত অমত জানানোর পর তাকে জোর করা উচিত হয়নি। তাই তো এই ক্লেশ। ইব্রাহিম সাহেব বেশ শান্ত। নাতির রাগে সে তার সিদ্ধান্ত বিন্দুমাত্র পরিবর্তন করবে না। নাতি যদি তার জেদি হয় তাহলে সে সেই স্কুলের রিটায়ার্ড হেডমাস্টার। রিফাতের দিকে দৃষ্টি নিক্ষেপ করে আবারও একই কথা জিজ্ঞাসা করলেন, তার মানে তুমি ইয়ানাকে বিয়ে করবে না, তাই তো? রিফাত জবাব দেওয়ার কোনো প্রয়োজন মনে করল না। মিস্টার আফতাব ছেলের মনোভাব বুঝতে পেরে রুমের মধ্যে প্রবেশ করলেন। ম্লান স্বরে বললেন, থাক না আব্বা, এই বিয়ের কথা আমরা রিফাত ফিরে আসার পরেও তো করতে পারি। এখন কি দরকার এসবের? তোমার সিদ্ধান্তে অমত জানাচ্ছি না আমরা, শুধু শুধু সময়টা পরিবর্তন করতে বলছি। ইব্রাহিম সাহেব এবার কিছুটা রোষপূর্ণ হলেন। ছেলের কথায় বেজায় অসন্তুষ্টি পোষণ করলেন। আফতাব মিয়ার দিকে ভরাট একজোড়া দৃষ্টি নিক্ষেপ করে বলল, বিশাল সম্পত্তির মালিকানা থেকে যদি নিজের ছেলের নাম না কাটতে চাও তাহলে তাকে বিয়েতে সম্মতি জানতে বলো আফতাব। কিং কর্তব্য বিমূঢ় হলো রিফাত। কপালে ভাঁজ পড়ল। চরম উত্তেজনায় হাতের মুঠো শক্ত হলো। চোয়াল দৃঢ়তায় পরিপূর্ণ হলো। প্রলয় ঘটিয়ে ফেলার মতো চোখের অবস্থা কাহিল বিবশ হয়ে উঠল। ইব্রাহিম সাহেবের কথা রিফাতের জন্য কাটা খায় নুনের ছিটানোর মতো হয়ে গেল। কোনো উপায় না পেয়ে তার দাদু কিনা তাকে সম্পত্তি হারানোর হুমকি দিচ্ছে। ওই সম্পত্তি, যে সম্পত্তির উপর রিফাতের কোনো কালেই কোনো ধরনের নজর ছিল না। মেডিকেলে চান্স পাওয়ার পর থেকে সে ছোটখাটো একটা চাকরি খোঁজে। তারপর নিজের পড়াশোনার খরচ নিজে চালাতে শুরু করে। বাবার টাকার দিকে ঘুরেও পর্যন্ত তাকায়নি। যে ছেলে তাকে কিনা সম্পত্তির হুমকি, এটা নিছকই হাস্যকর। রাগে ফুঁসতে আরম্ভ করল রিফাত। নিজেকে ঠিক রাখা অসম্ভব হয়ে পড়ছে তার জন্য। তারপরেও একটা জোরে রুদ্ধশ্বাস ছাড়ল। দাদু বাবা চাচার উপরে উচ্চস্বরে কথা বলার মতো বেয়াদবি রিফাত কোনোদিনই করেনি, আজও করতে পারল না। দমন করে নিল নিজের রাগ। দাঁতের দাঁত পিষে কোনো রকমে বলল, আপনারা বাবাকে বলে দিন তার বিশাল সম্পত্তির ওপর আমার কোনোদিনই কোনো ধরনের দৃষ্টি ছিল না। সেটা আমার সাথে সাথে আপনারা সবাই জানেন। লাগবে না আপনাদের সেই নিছক বিশাল সম্পত্তি ঠেলে দিলাম আপনাদের দিকে। কথাটা আফতাব মিয়ার দিকে তাকিয়ে কোনো রকম পড়ে রুম থেকে হনহন করে বেরিয়ে গেল রিফাত। বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা হতে যাচ্ছে। রাগের মাথায় অত্যাধিক জেদের বসে ঘরের বড় ছেলে এভাবে বেরিয়ে যাওয়া সবার মনে একটা ঝড় তুলল। মিস্টার আফতাবকে কোনোদিন বউ আর মায়ের মধ্যে দ্বন্দ্বের শিকার হতে হয়নি। তারা দুজনে ছিল অত্যন্ত বুঝদার। কিন্তু আজ ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে মিস্টার আফতাবকে শিকার হতে হলো নিজের বাবা আর ছেলের মধ্যকার দ্বন্দ্বের মধ্য দিয়ে। অগণিত ফোন করা হলো রিফাতকে। আশেপাশে জানাশোনা সমস্ত বন্ধু বান্ধবকে জিজ্ঞাসা করা হলো রিফাতের সম্পর্কে। কেউ কোনো খবর দিতে পারল না। গাড়ি নিয়ে সে যে বেরিয়েছে এখনো পর্যন্ত ঘরে ঢোকেনি সে। রাত পেরোলো, সকাল আসলো, রিফাতের খোঁজ পাওয়া গেল না।
আজকে তার বিদেশ যাওয়ার দিন। রাত 11:10 তার ফ্লাইট। বাড়ির প্রত্যেকটা মানুষের ললাটে পড়ল চিন্তার ভাঁজ। আর তার উপর ঘটে গেল আরেকটা ঘটনা। একটা দিন বেরোলো, সন্ধ্যা প্রায় 6:45-এর কাছাকাছি। রিফাত বাড়ি ফিরল, বিধ্বস্ত চেহারা, উস্কো খুস্কো চুল, মলিন মুখশ্রী নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করতে চোখের সামনে পড়ল এক অপ্রত্যাশিত ঘটনা। হাতে স্লাইন লাগানো অবস্থায় সোফায় বসে রয়েছে ইব্রাহিম সাহেব। অসুস্থ মুখখানা দেখে বোঝাই যাচ্ছে তার শরীর খুব একটা ভালো নয়। তার আশেপাশে বসে রয়েছে আফতাব সাহেব, আশফিয়া, ইয়াসমিন বেগম, তার ছোট চাচা চাচি, হাফিজ। দূরে দাঁড়িয়ে থাকা রিফাতের উপর সবার দৃষ্টি এসে পড়ল। আফতাব সাহেব কোনো রকম সোফা থেকে উঠে রিফাতের সামনে এসে দাঁড়ালেন। হুট করে ছেলের 2 হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিলেন আর অত্যন্ত করুণ স্বরে বললেন, রিফাত, আমি জানি না আমার কিছু হলে তোমার খারাপ লাগবে কি লাগবে না, কিন্তু বিশ্বাস করো, আমার আব্বার যদি কিছু হয়ে যায় আমি একদমই ঠিক থাকবো না। তুমি বেরিয়ে যাওয়ার পর থেকেই আব্বার শরীর ভালো ঠিক ছিল না। কাল থেকে আজ সন্ধ্যা পর্যন্ত তোমার কথা জিজ্ঞেস করতে করতে হাঁপিয়ে উঠেছিল। অতঃপর আজ সন্ধ্যায় কিছু ভাঙার শব্দে সবাই ছুটে যায় তার রুমে। গিয়ে দেখি কাঁচের গ্লাসটা মেঝেতে পড়ে আছে, আর আব্বা বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। হসপিটালে নিয়ে যেতে দ্রুত। ডক্টর বলেছে আব্বাকে কোনো ধরনের স্ট্রেস চিন্তার মধ্যে রাখতে না, না হলে পরে বড় ধরনের সমস্যা হবে। তুমি ডক্টর, বড় ধরনের সমস্যা মানে নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমার একটা অনুরোধ রাখো রিফাত, বাবা হিসেবে একটুখানি চাওয়া কি আমার জন্য পাপ নয়? তুমি আমার আব্বার কথাটাকে মেনে নাও, তার সিদ্ধান্তে হ্যাঁ জানাও, এটা তোমার কাছে আমার চাওয়া। মিসেস আশফিয়া, ইয়াসমিন বেগম, ছোট চাচা চাচি সহ হাফিজ দেখছে এক করুণ দৃশ্য। মিসেস আশফিয়া কেঁদে দিল এই দৃশ্য দেখে। এদিকে যার জন্য 3 বাপ বেটার মধ্যে তৈরি হয়েছে এই অসামান্য দ্বন্দ্ব, সে নিজের রুমে আরামে ঘুমোচ্ছে। 16 বছর কিশোরীকে কিছুই জানানো হয়নি। ইয়াসমিন বেগম নির্দ্বিধায় এই বিবাহ সম্পর্ক মেনে নিলেও মেয়েকে এখনো পর্যন্ত কিছুই বলেনি। ইয়ানা সেই যে দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছে, এখনো ওঠেনি। এদিকে তার জন্য ঘটে গেল এক গল্পের মতো ঘটনা। রিফাতের পাশে বসানো হলো ইয়ানাকে। গায়ে জড়ানো মেরুন রঙের শাড়ি, যার আঁচল মাথায় ঘোমটার মতো দেওয়া। কি হচ্ছে এটা কিছুই বুঝতে পারছে না ইয়ানা। তার আম্মা রুমে ঢুকেই তাকে এক প্রকার টেনে তুললো ঘুম থেকে, আর নিজেই তৈরি করতে লাগলো ইয়ানাকে। কোনো রকম শাড়ি পরিয়ে নিচে নিয়ে আসলো আর বসিয়ে দিল রিফাত দাভাইয়ের পাশে। ঘুম এখনো চোখ ছাড়েনি, মাঝে মধ্যেই হাই তুলছে ছোট্ট ইয়ানা। আশেপাশে চোখ বোলালো, দেখতে পেল তার আপনজনের তাদের ঘিরে বসে রয়েছে। তাদের সামনাসামনি বসে রয়েছে এক দাড়িওয়ালা লোক, কি যেন কথা বলছে ইব্রাহিম সাহেবের সাথে। কিছুক্ষণের মধ্যে আরো 2 জন ব্যক্তি যোগদান দিয়েছে এই মাহফিলে, আহিল আর দানিশ। এই সমস্ত কিছু দেখে একরকম বোকা মনে দাঁড়িয়ে আছে। তারা তো এসেছিল তাদের প্রিয় বন্ধু রিফাতকে সি অফ করতে, কিন্তু এখানে এটা হচ্ছেটা কি? এদিকে আলিয়া বিরক্তির লুক নিয়ে তাকিয়েছে হাফিজের দিকে। ছেলেটা মাঝের মধ্যেই মেয়েটার ছোট্ট বেনি ধরে টানাটানি করছে। ইয়ানা একবার মুখে হাত দিয়ে ফিক করে হাসলো। এদের দেখলে তার টমের জেরির কথা মনে পড়ে। ইয়ানা আরেকবার আর চোখে তাকালো নিজের পাশে বসে থাকা রিফাতের দিকে। গম্ভীর চেহারা, ভাবলেশীন মনোভাব, চোখ রয়েছে মেঝের দিকে। আশেপাশের খেয়াল নেই যেন সে কোনো অচেনা মানুষদের ভিড়ে বসে রয়েছে। ইয়ানা একটা শুকনো ঢোক গেল, চঞ্চলতা হারিয়ে গেল। সে যে ভয় পায় এই লোকটাকে, কেমন যেন গম্ভীর, কথা বলে কম, আর তাকে ধমক দেয় বেশি। কিছুক্ষণ যেতে না যেতেই বিয়ে পড়ানো শুরু হলো। ইয়ানাকে কবুল বলতে বলে সে একবার ইয়াসমিন বেগমের দিকে তাকালো। মায়ের চোখের ইশারা পেয়ে দ্বিধা ছাড়াই কবুল বলে দিল। আবুস মেয়েটা জানলই না তার সাথে এই মুহূর্তে কি ঘটে গেল। এদিকে রিফাতকে কবুল বলতে বলে সে গম্ভীর স্বরে কবুল বলা মাত্রই সোফা থেকে উঠে হন হন করে নিজের রুমে চলে গেল। কিছু মুহূর্তের মধ্যেই নিজের লাগেজ নিয়ে বেরিয়ে এলো, কারো দিকে তাকালো পর্যন্ত না। এই যে ছেলেটা অভিমানে চলে যাচ্ছে, 4 বছর দর্শন মিলবে না তার। ইব্রাহিম সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলল, হাত উঠিয়ে দোয়া চাইল নিজের ছেলের জন্য। ইব্রাহিম সাহেব মনে মনে বলল, আলহামদুলিল্লাহ। গগনের মাঝে এক অদ্র চন্দ্র আজ নিজেকে সম্পূর্ণ করে তুলেছে। রক্তিম চন্দ্র মায়াময়, আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট মিটিমিটি জ্বলতে থাকা তারাদের মেলা। আকাশ আজ স্বচ্ছ, শীতের রেশ বেড়েছে, সাথে রয়েছে ঠান্ডা হাওয়া। দুমন স্মৃতিচারণে মশগুল, অনিশ্চয়তার নিমজ্জিত 2 হৃদয়।
মস্তিষ্ক নির্ধারিত করছে আঁকাবাঁকা পথের সহজ চলাচল, বিচ্ছেদ নাকি প্রণয়, কোনটা শেষ। হাজারো রকমের কল্পিত ছেদ ঘটিয়ে রুদ্ধ দীর্ঘশ্বাস ছাইল দুই নরনারী। চলতে থাকা হাজারো প্রশ্নের উত্তর খুঁজতে অনিমেষ তাকালো আকাশ পানে। আজ চাঁদ তাদের সয় সম্বলহীন। সে পণ করেছে দুই নরনারীকে প্রেমের ভাষা শেখাতে, কিন্তু হৃদয়ে অনুভূতির রেশ না থাকলে প্রেমের বাতি জ্বলবে কোথায়?